হ্যালো এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি ক্লাস 6-এর হিস্ট্রির পঞ্চম অধ্যায় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ, রাষ্ট্র ব্যবস্থা এবং ধর্মের বিবর্তন উত্তর ভারত এই অধ্যায়টা আলোচনা করব। এই অধ্যায়টা আমি শুরু করে দিয়েছি এবং কিছুটা অংশ আলোচনা করে দিয়েছি। তোমরা যারা ভিডিওটা দেখোনি, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা দেখে নেবে। আজকে আমি বাকি অংশটা আলোচনা করে দেবো এবং আমি লাইন ওয়াইজ বুঝিয়ে দেবো এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের বলে দেবো। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, না হলে ইম্পর্টেন্ট আলোচনাগুলো মিস করে যাবে। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করে নেবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো শুরু করা যাক। এর আগের ভিডিওতে 68 পেজের এই পর্যন্ত আলোচনা করে দিয়েছিলাম। আজকে আমি এখান থেকে শুরু করব। দেখো, নব্যধর্ম আন্দোলন। এর আগের দিন আমি মহাজনপদের শাসন ব্যবস্থা আলোচনা করে দিয়েছি। আজকে নব্যধর্ম আন্দোলন থেকে শুরু করব। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ ভারতীয় উপমহাদেশের সমাজ, অর্থনীতি ও রাজনীতি বদলাতে শুরু করে। কৃষি হয়ে ওঠে বেশিরভাগ মানুষের প্রধান জীবিকা। লোহার লাঙলের ব্যবহার বাড়ায়, ফসলের উৎপাদন খুব বেড়ে যায়। পাশাপাশি নতুন নতুন নগর এই সময় গড়ে উঠেছিল। সেগুলির বাসিন্দাদের একটা বড় অংশ ছিল ব্যবসায়ী ও কারিগর। ব্যবসায়ীদের মধ্যে অনেকেই বেশ ধনী ছিল। তাহলে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ ভারতীয় উপমহাদেশে সমাজ, অর্থনীতি, রাজনীতি ধীরে ধীরে বদলাতে শুরু করে এবং কৃষি হয়ে ওঠে মানুষের প্রধান জীবিকা। আর লোহার লাঙলের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় ফসলের উৎপাদন খুব বেড়ে যায় এবং নতুন নতুন নগরও এই সময় গড়ে উঠেছিল। আর এখানকার বাসিন্দাদের একটা বড় অংশ ছিল ব্যবসায়ী ও কারিগর। আর ব্যবসায়ীদের মধ্যে অনেকেই ধনী ছিল। এর পরের পেজে চলে আসো। যোগ্য পশু বলি ও যুদ্ধের ফলে কৃষক ও ব্যবসায়ীদের নানা ক্ষতি হতো। চাষের কাজে গবাদি পশুর প্রয়োজন হতো, তাই যজ্ঞে পশু বলি দেওয়া কৃষকদের পক্ষে মেনে নেওয়া সহজ ছিল না। পাশাপাশি বিভিন্ন জনপদ উপজাতিগুলির মধ্যে লড়াই ঝগড়া ব্যবসার ক্ষতি করেছিল। অথচ নিরাপদ যাতায়াত ব্যবস্থাও ব্যবসার জন্য জরুরি ছিল। ধর্মের নামে বেড়েছিল আড়ম্বর ও অনুষ্ঠান। আগে সমাজে কাজের ভিত্তিতে শ্রেণীভাগ ছিল, কিন্তু পরে তা জন্মগত হয়, আর এভাবে প্রবল হয় জাতিভেদ। এই জাতিভেদ প্রথার জন্য সাধারণ মানুষ বৈদিক ধর্মের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তাই সমাজে নতুন ধর্মমতের চাহিদা তৈরি হয়েছিল। তাহলে এই যে যজ্ঞ পশু বলি যুদ্ধের ফলে কৃষক আর ব্যবসায়ীদের নানা রকম ক্ষতি হতো, কারণ চাষের কাজে গবাদি পশুর প্রয়োজন হতো। কিন্তু পশু বলি যদি দেওয়া হয় তাহলে কৃষকদের পক্ষে সেটা মেনে নেওয়া সহজ ছিল না, কারণ গবাদি পশুর তখন অনেক ক্ষতি হতো এই পশু বলি দেওয়ার ফলে। পাশাপাশি বিভিন্ন জনপদ আর উপজাতিগুলির মধ্যেও লড়াই ঝগড়া ব্যবসার ক্ষতি করেছিল। অথচ নিরাপদ যাতায়াত ব্যবস্থায় ব্যবসার জন্য জরুরি ছিল। আর ধর্মের নামে বেড়েছিল আড়ম্বর আর অনুষ্ঠান। আগে সমাজে কাজের ভিত্তিতে শ্রেণীবিভাগ ছিল, কিন্তু সেটা পরে জন্মগতভাবে হয়। আর এইভাবে ধীরে ধীরে প্রবলভাবে জাতিভেদ প্রথার বৃদ্ধি হয়। আর জাতিভেদ প্রথার জন্য সাধারণ মানুষ বৈদিক ধর্মের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং নতুন ধর্মমতের চাহিদা তৈরি হয়েছিল। বাণিজ্যের জন্য সমুদ্রযাত্রা অনেক ক্ষেত্রে প্রয়োজন হতো, অথচ সমুদ্রযাত্রাকে পাপ হিসাবে দেখতো ব্রাহ্মণরা। ব্যবসা চালাতে গেলে পয়সার লেনদেন ও সুদে টাকা খাটানো দরকার পড়তো, কিন্তু সুদ নেওয়ার জন্য ব্রাহ্মণ ও ধর্মের নিন্দার বিষয় ছিল। তাহলে বাণিজ্যের জন্য অনেক সময় সমুদ্রযাত্রা করতে হতো, কিন্তু ব্রাহ্মণরা এটাকে পাপ হিসাবে দেখতো। আর ব্যবসা চালাতে গেলে পয়সার লেনদেন আর সুদে টাকা খাটানোরও দরকার হয়ে পড়তো, কিন্তু সুদ নেওয়াও ব্রাহ্মণ ও ধর্মে এটা নিন্দার বিষয় ছিল। মানে যদি সুদ নেওয়া হয় তাহলে সেটা ব্রাহ্মণ মতে সেটা পাপ, সেটা নিয়ে নিন্দা করত। লোহার তৈরি অস্ত্রশস্ত্র ক্ষত্রিয়দের ক্ষমতারও বাড়িয়ে তুলেছিল, ফলে ক্ষত্রিয়রা ব্রাহ্মণদের সমান ক্ষমতা দাবি করতে থাকে। এইভাবে সমাজের বিভিন্ন অংশের মানুষ ব্রাহ্মণদের বিরুদ্ধে দাঁড়াতে শুরু করেছিল। ব্রাহ্মণ ধর্মের বদলে নতুন সহজ সরল ধর্মের খোঁজ শুরু হয়েছিল। সেই চাহিদা পূরণ করেছিল বেশ কিছু ধর্ম, যার মধ্যে প্রধান দুটি ছিল জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্ম। তাহলে ক্ষত্রিয়রা যেহেতু লোহার অস্ত্রশস্ত্র তৈরি করতে পারত এবং তার ফলে ক্ষত্রিয়দের ক্ষমতা অনেক বেড়ে গিয়েছিল এবং তারা ব্রাহ্মণদের সমান ক্ষমতা দাবি করত। আর এইভাবে সমাজের বিভিন্ন অংশের মানুষ ব্রাহ্মণদের বিরুদ্ধে দাঁড়াতে শুরু করেছিল। ব্রাহ্মণ ধর্মের বদলে একটা নতুন সহজ সরল ধর্মের তখন খোঁজ শুরু হয়েছিল এবং এই চাহিদা পূরণ করেছিল প্রধান দুটি ধর্ম, সেটা হচ্ছে জৈন ধর্ম আর বৌদ্ধ ধর্ম। এটা তোমরা আনয়ন করে নাও। ব্রাহ্মণ ধর্মের যজ্ঞ ও আচার অনুষ্ঠানের বিরোধিতা করেছিল এইসব ধর্মগুলি। সহজ সরল জীবনযাপনের উপর তারা জোর দিয়েছিল। ব্রাহ্মণ ধর্মের ও বেদের বিরোধিতা করে ধর্ম সম্পর্কে অনেক নতুন কথা বলেছে এইসব ধর্মের প্রচারকরা। এই নতুন ধর্মমতগুলি নব্য ধর্ম বলা হয়। তাহলে নব্য ধর্ম বা নতুন ধর্ম কীভাবে সৃষ্টি হলো এটা আমরা জানলাম। তখন বিভিন্ন ধর্মের সাথে যখন ব্রাহ্মণ ধর্মের একটা
মতবিরোধ তৈরি হলো, তখন মানুষ নতুন সহজ সরল একটা ধর্মের খোঁজ শুরু করেছিল এবং সেই সব ধর্মের চাহিদা পূরণ করেছিল দুটি প্রধান ধর্ম, একটা হচ্ছে জৈন ধর্ম, একটা বৌদ্ধ ধর্ম। ব্রাহ্মণ্য ধর্মের যোগ্য আচার অনুষ্ঠানের বিরোধিতা করেছিল এইসব ধর্মগুলি। সহজ সরল জীবনযাপনের উপর তারা জোর দিয়েছিল। ব্রাহ্মণ্য ধর্মের আর বেদের বিরোধিতা করে ধর্ম সম্পর্কে অনেক নতুন কথা বলেছিল এইসব ধর্ম প্রচারকরা। এই নতুন ধর্মমতগুলিকে নবধর্ম বলা হয়। এই যে নবধর্মের আন্দোলনের কারণগুলি কি কি আলোচনা করো, তাহলে এই প্রশ্নটা এর মধ্যে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দেখো জৈন ধর্ম। নতুন তৈরি হওয়া ধর্মমতগুলির মধ্যে জৈন ধর্ম অন্যতম প্রধান। তাহলে যে দুটো ধর্ম প্রধান ছিল তার মধ্যে হচ্ছে জৈন ধর্ম প্রধান ছিল। এই ধর্মের প্রধান প্রচারককে বলা হয় তীর্থঙ্কর। তাই তীর্থঙ্কর বলতে কি বোঝো? জৈন ধর্মের প্রধান প্রচারককে তীর্থঙ্কর বলা হয়। জৈন ধর্ম অনুযায়ী মোট 24 জন তীর্থঙ্কর ছিলেন। তাদের মধ্যে শেষ দুজন হলেন পার্শ্বনাথ ও বর্ধমান মহাবীর। পার্শ্বনাথ ছিলেন কাশীর রাজপুত্র। তিনি ছিলেন মহাবীরের প্রায় 250 বছর আগের মানুষ। তাহলে এই তীর্থঙ্কর জৈন ধর্মের প্রচারক, আর এই ধর্ম অনুযায়ী মোট 24 জন তীর্থঙ্কর ছিলেন। এদের মধ্যে শেষ দুজন হচ্ছে পার্শ্বনাথ আর বর্ধমান মহাবীর। এগুলো তোমরা আন্ডারলাইন করে নাও। আর পার্শ্বনাথ কে ছিলেন? পার্শ্বনাথ ছিলেন কাশীর রাজপুত্র। তিনি ছিলেন মহাবীরের প্রায় 250 বছর আগের মানুষ। এইগুলো তোমরা আন্ডারলাইন করে নেবে। তাহলে এখান থেকে তীর্থঙ্কর কাকে বলা হয় বা কাদের বলা হয়, পার্শ্বনাথ সম্পর্কে কি জানা যায়, এই প্রশ্নগুলো এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। বর্ধমান মহাবীর খ্রিস্টপূর্ব 540 থেকে 468 লিচ্ছবি বংশের ক্ষত্রিয় রাজকুমার ছিলেন। বজ্জী জনপদের সঙ্গে লিচ্ছবির যোগাযোগ ছিল। 30 বছর বয়সে তিনি সংসার ছেড়ে তপস্যা করতে চলে যান। টানা 12 বছর অনেক কষ্ট মেনেও তপস্যা করতে থাকেন। শেষ পর্যন্ত তিনি সর্বজ্ঞানী হন ও কেবলীর নামে পরিচিত হন। দীর্ঘ 30 বছর মহাবীর জৈন ধর্মপ্রচার করেন। আনুমানিক 72 বছর বয়সে পাবা নগরীতে অনশন করেন মহাবীর। সেখানে তার মৃত্যু হয়। বর্ধমান মহাবীর কে ছিলেন তার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে। এই প্যারাটা কিন্তু ইম্পর্টেন্ট প্যারা, এখান থেকে তোমরা লিখতে পারো। বর্ধমান মহাবীর লিচ্ছবি বংশের ক্ষত্রিয় রাজকুমার ছিলেন। তাহলে বর্ধমান মহাবীর ছিলেন লিচ্ছবি বংশের ক্ষত্রিয় রাজকুমার। বজ্জী জনপদের সঙ্গে লিচ্ছবির যোগাযোগ ছিল। 30 বছর বয়সে তিনি সংসার ছেড়ে তপস্যা করতে চলে যান এবং সেখানে টানা 12 বছর অনেক কষ্ট মেনেও তপস্যা করতে থাকেন। শেষ পর্যন্ত তিনি সর্বজ্ঞানী হন ও কেবলীর নামে পরিচিত হন। দীর্ঘ 30 বছর মহাবীর জৈন ধর্মপ্রচার করেন এবং আনুমানিক 72 বছর বয়সে পাবা নগরীতে অনশন করেন মহাবীর। সেখানেই তার মৃত্যু হয়। এরপর টুকরো কথায় দেখো চতুর্যাম ও পঞ্চমহাব্রত। তাহলে এইটা চতুর্যাম আর পঞ্চমহাব্রত কি? দেখো জৈন ধর্মে 4টি মূলনীতি অবশ্যই মেনে চলতে হতো। সেগুলি হলো, 1 হচ্ছে কোনো প্রাণীকে হত্যা না করা, 2 হচ্ছে মিথ্যা কথা না বলা, 3 হচ্ছে অন্যের জিনিস ছিনিয়ে না নেওয়া, 4 হচ্ছে নিজের জন্য কোনো সম্পত্তি না করা। পার্শ্বনাথ এই 4টি মূলনীতি মেনে চলার নির্দেশ দিয়েছিলেন। তাহলে 4টি নীতি কি? প্রথম হচ্ছে কোনো প্রাণীকে হত্যা করা যাবে না, দ্বিতীয়ত মিথ্যে কথা বলা যাবে না, তৃতীয়ত অন্যের জিনিস ছিনিয়ে নেওয়া যাবে না, আর চতুর্থত হচ্ছে নিজের জন্য কোনো সম্পত্তি না করা। এই 4টে নীতি মেনে চলতে হতো। এই নীতি 4টেকে একসঙ্গে চতুর্যাম ব্রত বলা হয়। তাহলে চতুর্যাম ব্রত কি, এটা তোমরা ব্র্যাকেট করে নাও, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। মহাবীর এই 4টি নীতির সঙ্গে আরও একটি নীতি যোগ করেন। তার মতে ব্রহ্মচর্য নীতিও জৈনদের মেনে চলা উচিত। এই 5টি নীতিকে একসঙ্গে পঞ্চমহাব্রত বলা হয়। তাহলে পঞ্চমহাব্রত কি? মহাবীর এই 4টি নীতির সঙ্গে আরও একটি নীতি যোগ করেন এবং তার মতে ব্রহ্মচর্য নীতিও জৈনদের মেনে চলা উচিত। এই 5টি নীতিকে একসঙ্গে পঞ্চমহাব্রত বলা হয়। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এই দুটো প্রশ্ন তোমরা ব্র্যাকেট করে নাও, এই দুটো পড়ে নেবে। গোড়ার দিকে জৈন ধর্ম মগধ, বিদেহ, কোশল ও অঙ্গরাজ্যের মধ্যে জনপ্রিয় ছিল। মৌর্য যুগে জৈনদের প্রভাব বাড়তে থাকে। জানা যায় যে চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে জৈন হয়ে যান। পরে ওড়িশা থেকে মথুরা পর্যন্ত জৈন ধর্ম ছড়িয়ে পড়েছিল। জৈন ধর্মের মূল উদ্দেশ্যগুলি 12টি ভাগে সাজানো হয়েছিল। এই ভাগগুলিকে অঙ্গ বলা হয়। এটা তোমরা আন্ডারলাইন করো। জৈন ধর্মের মূল উপদেশগুলি 12টি ভাগে সাজানো হয়েছিল। এই ভাগগুলিকে অঙ্গ বলা হয়। সংখ্যায় 12টি বলে অঙ্গগুলিকে একসঙ্গে বলা হয় দ্বাদশ অঙ্গ। তাহলে এই অঙ্গগুলিকে দ্বাদশ অঙ্গ কেন বলা হয় বা দ্বাদশ অঙ্গ কি? তাহলে এই জৈন ধর্মের মূল উপদেশগুলি সংখ্যায় 12টি বলে এই অঙ্গগুলিকে একসঙ্গে দ্বাদশ অঙ্গ বলা হয়। তাহলে গোড়ার দিকে জৈন ধর্ম মগধ, বিদেহ ও কোশল অঙ্গরাজ্যের মধ্যে জনপ্রিয় ছিল। মৌর্য যুগে জৈনদের প্রভাব বাড়তে থাকে এবং জানা যায় যে চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে জৈন হয়ে যায়। কিন্তু পরে ওড়িশা থেকে মথুরা পর্যন্ত এই জৈন ধর্ম ছড়িয়ে পড়ছিল। আর এর মূল উপদেশগুলি 12টি ভাগে সাজানো হয়েছিল। এই এক একটি ভাগকে অঙ্গ বলা হয় এবং যেহেতু এই অঙ্গগুলি সংখ্যায় 12টি, তাই জন্য এদেরকে একসাথে বলা হয় দ্বাদশ অঙ্গ। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপর দেখো
টুকরো কথায় দিগম্বর ও শ্বেতাম্বর, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনের শেষের দিকে এক ভয়ানক দুর্ভিক্ষ হয়। সেই সময় অনেক জৈন সন্ন্যাসী উত্তর পূর্ব ভারত থেকে দাক্ষিণাত্যে চলে যান। ওই চলে যাওয়া থেকেই জৈনদের মধ্যে দুটি ভাগ হয়ে যায়। দাক্ষিণাত্যে চলে যাওয়া জৈন সন্ন্যাসীদের নেতা হলেন ভদ্রবাহু। তিনি বর্তমান মহাবীরের পথকে কঠোরভাবে মেনে চলতেন। মহাবীরের মতোই ভদ্রবাহু ও তার অনুগামীরা কোনো পোশাক পরতেন না, এর জন্যই তাদের দিগম্বর বলা হয়। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য শাসনের শেষের দিকে একটা ভয়াবহ দুর্ভিক্ষ হয় এবং সেই সময় অনেক জৈন সন্ন্যাসী উত্তর পূর্ব ভারত থেকে দক্ষিণ পূর্ব ভারতে চলে যান এবং এই চলে যাওয়া থেকেই জৈনদের মধ্যে দুটি ভাগ হয়ে যায়। দাক্ষিণাত্যে যারা চলে যায় সেই জৈন সন্ন্যাসী নেতা ছিলেন ভদ্রবাহু। তিনি বর্ধমান মহাবীরের পথকে কঠোরভাবে মেনে চলতেন। মহাবীরের মতনই ভদ্রবাহু ও তার অনুগামীরা কোনো পোশাক পরতেন না, এদেরকে বলা হতো দিগম্বর। এর পরবর্তী চলে আসে অন্যদিকে উত্তর ভারতে থেকে যাওয়া জৈনদের নেতা ছিল স্থূলভদ্র। তিনি পার্শ্বনাথের মতো জৈনদের একটা সাদা কাপড় ব্যবহারের পক্ষপাতী ছিলেন। এই জৈন সন্ন্যাসীদের গোষ্ঠীর শ্বেতাম্বর বলে পরিচিত হয়। খ্রিস্ট প্রথম শতক নাগাদ দিগম্বর ও শ্বেতাম্বরদের বিভেদ পরিষ্কার হয়ে যায়, তবে জৈন ধর্মের মূল নীতিগুলির ক্ষেত্রে তাদের মধ্যে বিশেষ তফাৎ ছিল না। তাহলে আর এটা দাক্ষিণাত্যে যারা চলে যায় তাদেরকে দিগম্বর বলা হতো, আর উত্তর ভারতে চলে যাওয়া জৈনদের মধ্যে নেতা ছিলেন স্থূলভদ্র, আর তিনি পার্শ্বনাথের মতো জৈনদের একটা সাদা কাপড় ব্যবহারের পক্ষপাতী ছিলেন। আর দাক্ষিণাত্যে যারা চলে যায় তারা কিন্তু কোনো পোশাক পরতেন না। আর এই উত্তর ভারতে যেসব জৈনরা চলে গিয়েছিল তারা একটা সাদা কাপড় ব্যবহারে পক্ষপাতী ছিলেন, এদেরকে শ্বেতাম্বর বলা হতো। আর খ্রিস্টপূর্ব প্রথম শতক নাগাদ এই দিগম্বর শ্বেতাম্বরদের বিভেদ পরিষ্কার হয়ে যায়, কিন্তু জৈন ধর্মের নীতিগুলির ক্ষেত্রে তাদের মধ্যে কোনো বিভেদ ছিল না, তারা এই নীতি পালন করে চলত। তারা দুজনেই একই নীতি মেনে চলতো। তাহলে আজকে আমি এই পর্যন্ত আলোচনা করে দিলাম। এরপরের ভিডিওতে আমি বাকি অংশটা আলোচনা করে দেবো এবং অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো তোমাদের বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানেই শেষ করছি, পরে দেখা হবে নতুন একটা ভিডিওতে।